আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ থা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 51। পেরিয়ে গেছে অনেকটা সময়। 2 মাস ধরে ভার্সিটি এবং পড়াশোনার প্রতি ফিওনার কোনো মনোযোগই ছিল না। আজ রেজাল্ট বের হতে তার মনের ভেতর যে ভয় ছিল সেটাই বাস্তবে রূপ নিল। খাতায় তার নম্বর দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। লিন আর লিয়া তার এই অবস্থা দেখে বুঝতে পারছিল যে ফিওনার জীবনে কিছু একটা গভীরভাবে প্রভাব ফেলেছে। নিঃশ্বাস নিয়ে ফিওনা মৃদুস্বরে বলল, প্রিন্স, তুমি কি এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আমাকে একটা ইমেইলও দিতে পারছো না? আমি কতগুলো ইমেইল করেছি, তোমাকে একটাও রেসপন্স করোনি। আমি তো অন্তত দিনে 100 বার এই লকেটটা স্পর্শ করছি। রাতেও তোমার দেওয়া পারফিউম মেখে ঘুমাই, যেন তুমি আমার কাছেই আছো। তবুও তোমার একটু রেসপন্স পাচ্ছি না। তার কণ্ঠ ভারী হয়ে আসলো, চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। সন্ধ্যা তারার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, তোমাকে তো বলেছিলাম আমি তোমার অপেক্ষায় থাকবো, কিন্তু তুমি কি একবারও আমার কথা মনে করো না? নাকি ভেনাসের রাজ্য তোমাকে এতটাই দূরে নিয়ে গেছে যে পৃথিবীর এই ছোট্ট পাখি হামিংবার্ড তোমার আর প্রিয় নয়? ফিওনা জানতো জ্যাসপার এমন একজন যে দায়িত্ব আর কর্তব্যকে সবার আগে রাখে, তবুও তার মনে এই দীর্ঘ নীরবতা কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। লকেটটা শক্ত করে ধরে সে বলল, প্রিন্স, তুমি যদি আমাকে ভুলে গিয়ে থাকো তাহলে আমি কেন তোমাকে ভুলতে পারছি না? বলো, আমি কেন তোমাকে এত ভালোবাসি? ফিওনার কথাগুলো যেন শূন্য আকাশের দিকে ছুটে গেল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সন্ধ্যা তারা অটুটভাবে আকাশে জল ছিল, যেন সে জ্যাসপারের নীরবতার একমাত্র সাক্ষী। রাত গভীর, বাড়ির পরিবেশ নীরব আর ভারী। ডাইনিং টেবিলে সবার জন্য খাবার সাজানো থাকলেও ফিওনার প্লেট খালি পড়ে আছে। মিস ঝাং অসুস্থ থাকায় বাড়িতে আরেকজন মেইড রাখা হয়েছে। সে বাড়ির সাহায্যকারী এসে জানিয়ে গেল, ম্যাডাম বলেছেন তিনি আজ খাবেন না। মিস্টার চেনসিং চুপচাপ বসেছিলেন। ফিওনার ভার্সিটি থেকে আসা খবর তাকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। তার প্রতিভাবান নাতনি যে সবসময় সেরা রেজাল্ট করত, আজ সে এত বাজে রেজাল্ট করেছে। চেনসিং বুঝতে পারলেন সমস্যাটা অনেক গভীর, যা এড়িয়ে গেলে ফিওনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অবশেষে তিনি নিজের সিদ্ধান্ত নিলেন। রাতের নীরবতায় তিনি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ফিওনার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় নক করে বললেন, ফিওনা, দরজা খোলো, আমার তোমার সাথে জরুরি কথা আছে। ভেতর থেকে কোনো সাড়া পেলেন না। কয়েক সেকেন্ড অপেক্ষা করেও যখন ভেতর থেকে কোনো শব্দ শোনা গেল না, তখন তিনি আবার বললেন, দরজা খুলতে হবে না যদি তুমি না চাও, কিন্তু শোনো ফিওনা, তুমি আর কতদিন নিজেকে এভাবে ধ্বংস করবে? তুমি কি জানো তোমার রেজাল্ট কতটা খারাপ হয়েছে? তুমি কি জানো এটা তোমার ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক? ফিওনা ভেতরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। মিস্টার চেনসিংয়ের কণ্ঠ তাকে তেমনভাবে স্পর্শ করতে পারছিল না। তিনি আবার বললেন, ফিওনা, আমি জানি তুমি কি হারিয়েছ, আমি জানি কি কারণে তোমার এই অবস্থা, কিন্তু জানো তো জীবন এভাবেই চলে, আমাদের উঠে দাঁড়াতে হয়। ফিওনা, দরজা খুলে আমার সাথে কথা বলো। ফিওনা দরজার কাছে এসে হাত রাখলো, কিন্তু খুলল না। তার কণ্ঠ নরম অথচ বিষণ্ণ। ভেতর থেকে বলল, গ্র্যান্ডপা, দয়া করে আমাকে একা থাকতে দাও। আমি জানি তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু আমি যা হারিয়েছি তা আর ফিরে আসবে না। তুমি শুধু শুধু দয়া করে আমাকে একটু সময় দাও। মিস্টার চেনসিং কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর বললেন, ঠিক আছে ফিওনা, কিন্তু একবার তো আমার সাথে কথা বলে দেখো। এই বয়সে এসে এত চিন্তা করলে আমি তো অসুস্থ হয়ে যাব, সেটা কি বুঝতে পারছো না তুমি? নিজের গ্র্যান্ডপাকে এভাবে কষ্ট দিতে পারবে তুমি? অবশেষে ফিওনা দরজা খুলল। ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলেন মিস্টার চেনসিং। ফিওনার হাত কাঁপছে। মনে হচ্ছিল এতদিনের গোপন কথাগুলো আজ বেরিয়ে আসার পর আর কোনো কিছুই গোপন থাকবে না।
মিস্টার চেন সিং ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার চোখের গভীরতা এক অজানা প্রশান্তি, যেন তিনি আগে থেকেই জানতেন আজ এই কথাগুলো শোনার দিন। ফিওনা তার পাশে বসলো, চোখের কোণে জমে থাকা অশ্রু আড়াল করতে না পেরে সরাসরি বলে ফেলল, গ্র্যান্ডপা, তুমি যে ড্রাগন এথিরেনকে বন্দি করেছিলে, তার ভাই ভেনাসের ড্রাগন প্রিন্স যে আমাকে কিডন্যাপ করেছিল, আমি আসলে তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্কটা অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফিওনার কণ্ঠে এক অদ্ভুত কম্পন, মনে হচ্ছিল তার ভেতরের সমস্ত জগৎ যেন টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু মিস্টার চেনসি কোনো রাগ বা বিস্ময়ের প্রতিক্রিয়া দেখালেন না, বরং তার ঠোঁটে হালকা একটা স্মিত হাসি ফুটে উঠল। শান্ত গলায় বললেন, আমি জানি ফিওনা, আমি সবটাই জানি। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি কিভাবে জানো? মিস্টার চেন সিং ধীরে ধীরে বললেন, ওই ড্রাগন প্রিন্স জেসপার যে আমার সাথে কথা বলেছিল ভেনাসে যাওয়ার আগে, সে আমার সাথে দেখা করে গিয়েছিল। সে আমাকে বলেছিল তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার আরো অনেক দায়িত্ব আছে ফিওনা। সে শুধু একজন ড্রাগন নয়, সে ভেনাসের প্রিন্স, ওর দায়িত্ব অনেক বড়। ফিওনা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, কিন্তু গ্র্যান্ডপা, তাহলে তো 2 মাস হয়ে গেল, সে আমার সাথে কোনো যোগাযোগ করছে না কেন? ওর কি কোনো বিপদ হয়েছে নাকি সে আমায় ভুলে গিয়েছে? মিস্টার চেন সিং ফিওনার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, না ফিওনা, জেসপার তোমাকে ভুলে যায়নি, কিন্তু তোমাকে বুঝতে হবে তার জীবনটা আমাদের মানুষদের মতো সহজ নয়। ভেনাসে ফিরে যাওয়ার পর থেকে ওর অনেক কাজ, অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। তার রাজ্য ভেনাস, সে অনেক বড় সিদ্ধান্ত নিচ্ছে। ফিওনার চোখের পানি টলমল করছে। কিন্তু গ্র্যান্ডপা, আমি তাকে মিস করছি। আমি রাতে তার দেওয়া পারফিউম মেখে ঘুমিয়ে থাকি, তার দেওয়া লকেট স্পর্শ করি, কিন্তু কিছুতেই তার উপস্থিতি অনুভব করতে পারি না। সে কি আমার কাছে ফিরবে না? মিস্টার চেন সিং গভীর কণ্ঠে বললেন, ফিওনা, তোমার অপেক্ষা করতে হবে। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো বাধাই তাকে থামাতে পারবে না। আর জেসপার, সে শুধু তোমাকে ভালোবাসে না, সে তোমার জন্য নিজের জীবন দিতেও পারে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। ফিওনা স্থির চোখে মিস্টার চেন সিং এর দিকে তাকিয়ে বলল, আমি আর কিছুদিন অপেক্ষা করবো গ্র্যান্ডপা, কিন্তু যদি ততদিনে জেসপার আমার সাথে যোগাযোগ না করে তাহলে আমি নিজেই ভেনাসে যাব। আর সেই ব্যবস্থা তুমি করবে গ্র্যান্ডপা, আমাকে কথা দাও, তুমি আমাকে ভেনাসে যাওয়ার ব্যবস্থা করে দিবে। মিস্টার চেন সিং বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার কণ্ঠে চাপা উৎকণ্ঠা। তুমি কি পাগল হয়ে গেছো ফিওনা? মানুষ হয়ে ভেনাসে যাওয়ার কথা ভাবছো? ওখানের পরিবেশ, ওখানকার প্রকৃতি সবকিছু ভিন্ন। তুমি এক মুহূর্ত টিকতে পারবে না সেখানে। ভেনাস কোনো সাধারণ জায়গা নয়। বিজ্ঞানীরা অনেক গবেষণা এবং প্রস্তুতি নিয়ে সেখানে যায়। সাধারণ মানুষ ওখানে যেতে পারে না, আর যাওয়ার অনুমতি নেই। ফিওনা কোনো ভয় বা দ্বিধা দেখালো না। তার কণ্ঠে ছিল অদম্য সংকল্প। এসব কিছুই আমি জানি না গ্র্যান্ডপা, কিন্তু তুমি আমার জন্য এটা করবে। তুমি তো বিজ্ঞানী, তুমি যদি চাও তাহলে তুমি করতে পারবে। আমি শুধু জেসপারের কাছে যেতে চাই। সে যদি আমার কাছে আসতে না পারে, আমি নিজেই সেখানে যাব। তুমি তো সবকিছুই করতে পারো, আমাকে সাহায্য করো। মিস্টার চেন সিং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার আবেগ বুঝি ফিওনা, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ভেনাসে যাওয়ার জন্য শুধু প্রযুক্তি নয়, দরকার বিশেষ অনুমতি, বিশেষ প্রস্তুতি। তুমি যদি কিছুতেই থামতে না চাও তবে আমাকে সময় দাও। আমি দেখতে পারি কোনো নিরাপদ উপায় আছে কিনা। তবে তোমাকে বুঝতে হবে এটা খুবই ঝুঁকিপূর্ণ। ফিওনার চোখে আশা ঝিলমিল করে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো ঝুঁকির পরোয়া করি না গ্র্যান্ডপা, আমি জেসপারের কাছে যাব যেভাবেই হোক। মিস্টার চেন সিং ফিওনার মুখে দৃঢ়তা দেখে বুঝতে পারলেন তাকে থামানো সম্ভব নয়। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন ভেনাসে যাওয়ার প্রস্তুতির বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, কিন্তু একই সাথে তিনি বুঝতে পারলেন এই সিদ্ধান্ত তাদের জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। আরো কয়েকটা দিন কেটে গেছে। ফিওনার চোখের নিচে ক্লান্তির কালো ছাপ, মন ভেঙে চূর্ণ বিচূর্ণ। জেসপারের এখনো কোনো খোঁজ নেই, না কোনো বার্তা, না কোনো সংকেত। প্রতিটা মুহূর্ত যেন তার বুকের ভেতর ছুরি চালাচ্ছে। এবার আর ধৈর্য ধরে রাখতে পারলো না, সোজা মিস্টার চেন সিং এর কক্ষে গিয়ে দাঁড়ালো। গ্র্যান্ডপা, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে ভেনাসে যেতে দিন। আপনি এখন ব্যবস্থা করুন। তার গলা কাঁপছিল, চোখে একরাশ দৃঢ়তা। মিস্টার চেন সিং এর মুখ থমথমে হয়ে গেল। পাশেই মিস ঝাং হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। দুজনেই জানতেন এই মেয়েটি একবার কিছু করলে তাকে থামানো সম্ভব নয়। কিন্তু ভেনাসের যাত্রা এটি কোনো সাধারণ বিষয় নয় ফিওনা, এটা সম্ভব নয়। ভেনাসে যাওয়া কেবল বিপজ্জনকই নয়, এর জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি দরকার। তুমি জানো না সেখানকার পরিবেশ কেমন। চেন সিং কঠোর গলায় বললেন, গ্র্যান্ডপা, আমি সেটা পরোয়া করি না। জেসপার আমার ভালোবাসা, আমাকে আমার ভালোবাসার জন্য এটা করতে হবে। যেহেতু আমি পৃথিবীর কাউকে ভালোবাসিনি, একজনকে ভালোবেসেছি একজন ভিনগ্রহের ড্রাগনকে, তাহলে তার ভালোবাসা হয় এত বড় রিস্ক নেওয়ার ক্ষমতা আর যোগ্যতা দুটি আমার থাকতে হবে। আমি এবার ভেনাসে যেতে চাই, আর জানতে চাই কেন প্রতিশ্রুতি দিয়ে সে আমার সাথে কোনো যোগাযোগ করছে না। ফিওনার গলা ভাঙা, আত্মবিশ্বাস ফুটে উঠল। মিস ঝাং তাকে বোঝানোর চেষ্টা করলেন, ফিওনা, তুমি আমাদের একমাত্র পরিবার। তোমার জীবনের ঝুঁকি আমরা নিতে পারবো না। ভেনাসে যাওয়া কোনো সাধারণ অভিযান নয়, সেটা মৃত্যু ডেকে আনতে পারে। কিন্তু ফিওনা নাছোড়বান্দা, কিছুতেই তাকে বোঝানো গেল না। অবশেষে হতাশ হয়ে গ্র্যান্ডপা আর মিস ঝাং কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ফিওনা দাঁড়িয়ে থাকলো, চোখ ভরা ক্রোধ আর বেদনা।
কিছুক্ষণ পর সিদ্ধান্ত নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিল সে। আপনারা যদি আমাকে যেতে না দেন তাহলে আমাকে মৃত দেখবেন। দরজার পেছন থেকে ফিওনার কণ্ঠস্বর ভেঙে এলো। চেন সিং হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলেন। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দরজা খুলে তিনি বললেন, তুমি যদি এমন করতে বাধ্য করো তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, তবে এটি সহজ হবে না। ফিওনা, ভেনাসে যাওয়ার জন্য স্পেসশিপ চালানোর প্রশিক্ষণ লাগবে, সেটা তোমাকে নিতে হবে। তার আগে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ফিওনার চোখে স্ফুলিঙ্গের মতো ফুটে উঠল। আমি সব শিখতে রাজি আছি, শুধু আমাকে অনুমতি দিন গ্র্যান্ডপা, আর সব ব্যবস্থা করুন। মিস্টার চেন সিং গভীর নিঃশ্বাস ফেলেন। ঠিক আছে, তবে মনে রেখো এটি একজন সাধারণ মানুষের কাজ নয়। তুমি যদি একটু ব্যর্থ হও আর আমি এই মিশন বাতিল করব। রাত বেড়েছে। মিস্টার চেন সিং একটি ছোট্ট ব্যাগ হাতে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লেন। তিনি জানেন এই মিশন অত্যন্ত বিপজ্জনক, কিন্তু ফিওনার জেদের কাছে তিনি হার মেনেছেন। তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি কাজ করছেন, তবে তিনি জানতেন এই সাহায্য তাকে করতেই হবে। তাকে এই সাহায্য করার মতো একজনই আছে, তার পুরনো বন্ধু ডক্টর হুয়াংজি। ডক্টর হুয়াংজি একসময় চেন সিং এর সঙ্গে একাধিক গবেষণার কাজ করেছেন। দুজনেই ছিলেন একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু হুয়াংজি এখন অনেক সাফল্যের শীর্ষে একটি অত্যাধুনিক ল্যাব পরিচালনা করেন এবং সব সময় নতুন কিছু আবিষ্কারের নেশায় ব্যস্ত থাকেন। চেন সিং তার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে অবস্থিত হুয়াংজি এর ল্যাবে পৌঁছালেন। রাতের অন্ধকারে ল্যাবটি যেন আরো রহস্যময় দেখাচ্ছিল। ল্যাবের নিরাপত্তা চেক পেরিয়ে তিনি ভিতরে ঢুকলেন। হুয়াংজি তখন ডেস্কের সামনে বসে কিছু পরীক্ষার কাজ করছিলেন। চেন সিংকে দেখে তিনি চমকে উঠলেন। চেন, তুমি এত রাতে, কিছু ঘটেছে নাকি? চেন সিং গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হুয়াং, আমি তোমার সাহায্য চাইতে এসেছি, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হুয়াংজি গম্ভীর মুখে বললেন, তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে ব্যাপারটা সহজ নয়। বসো, বলো কি হয়েছে। চেন সিং একটু থেমে ধীরে ধীরে সবটা খুলে বললেন। ফিওনার জেদ, জ্যাসপারের কথা, ভেনাসে যাওয়ার পরিকল্পনা এবং স্পেসশিপের প্রয়োজনীয়তা। হুয়াংজি হতবাক হয়ে শুনলেন। তুমি কি পাগল হয়ে গেছো চেন? একজন সাধারণ মানুষকে ভেনাসে পাঠানোর পরিকল্পনা করছো? জানো না ওখানকার পরিবেশ আমাদের জন্য কতটা প্রতিকূল? এটা কি সম্ভব? চেন সিং শান্ত গলায় বললেন, আমি জানি হুয়াং, কিন্তু ফিওনা আমার নাতনি। ওর জেদ আর ভালোবাসা এতটাই গভীর যে আমি ওকে থামাতে পারিনি। যদি তুমি সত্যি সাহায্য না করো ও হয়তো নিজের জীবন শেষ করে দেবে। তুমি তো জানো আমি ওর জীবন রক্ষা করতে যা লাগে তাই করব। হুয়াংজি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চেন, আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতি, কিন্তু এর ঝুঁকি খুব বেশি। ভেনাসে পৌঁছানোই শুধু নয়, ওখান থেকে ফিরে আসাটাও প্রায় অসম্ভব। চেন সিং জোর দিয়ে বললেন, আমি জানি, কিন্তু আমি ওর পাশে আছি। আমি চাই না ও একা এই যাত্রায় বেরিয়ে পড়ুক। তুমি যদি সাহায্য করো তাহলে আমরা এটা নিরাপদে সম্পন্ন করতে পারবো। হুয়াংজি কিছুক্ষণ ভেবে বললেন, এই কাজ করলে আমি আমার কেরিয়ার ধ্বংসের মুখে ফেলতে পারি। তবে যদি এটা সফল হয় তাহলে একবার ভাবো, আমরা শুধু ভেনাসে মানুষ পাঠানো নয়, ওখানকার পরিবেশে টিকে থাকার চিত্র লাইভ দেখতে পারবো। আমি যদি এটা রেকর্ড করি তাহলে সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়বে। চেন সিং কিছুটা হাসলেন। আমি জানতাম তুমি আমার কথা ফেলবে না, তবে এটা সম্পূর্ণ গোপনে করতে হবে। ফিওনার কথা যাতে বাইরের কেউ জানতে না পারে। মিস্টার হুয়াংজি মাথা নাড়লেন। ঠিক আছে চেন, আমি রাজি, কিন্তু মনে রেখো একবার যাত্রা শুরু হলে এটা আর থামানো যাবে না। ফিওনাকে প্রস্তুত করতে হবে, আমাদের সবকিছু নিখুঁতভাবে করতে হবে। চেন সিং স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ধন্যবাদ হুয়াং, আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। আমরা একসঙ্গে এটা সফল করব। দুজন মিলে তৎক্ষণাৎ কাজ শুরু করলেন। হুয়াংজি তার ল্যাবের সব থেকে দক্ষ কর্মীর মধ্যে কয়েকজনকে গোপনে এই প্রজেক্টে যুক্ত করলেন। তারা একটি বিশেষ স্পেসশিপ ডিজাইন করার কাজ শুরু করলো, যা ফিওনাকে ভেনাসে নিরাপদে পৌঁছে দেবে এবং আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। চেন সিং ফিওনাকে খবর দিলেন, তোমার প্রশিক্ষণ শুরু করো, আমরা তোমার জন্য স্পেসশিপ তৈরি করছি। তবে এটা মনে রেখো, এই যাত্রা সহজ হবে না। ফিওনার চোখে একরাশ আশার আলো ফুটে উঠল। ধন্যবাদ গ্র্যান্ডপা, আমি প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। 3 মাস কঠোর পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনার পর অবশেষে সেই দিন এলো। ডক্টর হুয়াংজি এবং মিস্টার চেন সিং একসঙ্গে ফিওনাকে তাদের গোপন ল্যাবের ভেতরে নিয়ে গেলেন। এটি ছিল গভীর পাহাড়ি এলাকায় লুকানো একটি অত্যাধুনিক সুবিধা, যেখানে সাধারণ চোখ কখনো পৌঁছাতে পারে না। ল্যাবের প্রধান অংশে প্রবেশ করার সময় ফিওনার হৃদয় উত্তেজনায় ধকধক করছিল। বিশাল এক স্বচ্ছ ঘরের মধ্যে রাখা হয়েছিল সেটি। ফিওনার চোখ ছানাবড়া হয়ে গেল। এটি দেখতে যেন কোনো কাল্পনিক জগতের কিছুর মতো। স্পেসশিপটি একক যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছে। এর আকার একটি ছোট্ট আধুনিক কারের মতো, তবে এর গঠন অনেক বেশি মসৃণ ও বায়ুবিদ্যুতীয়। গাঢ় রূপালী রঙে ঢেকে থাকা গ্লাস ফাইবারের ফিনিশিং একটি ভিন্ন গ্রহের প্রযুক্তির মতো দেখাচ্ছিল। সামনের অংশটি একটি ত্রিভুজ আকৃতির কাচ দিয়ে ঢাকা, যা ফিওনার জন্য চারপাশ দেখার সুযোগ করে তৈরি করেছে।
ভেতরে ছিল একটি আরামদায়ক বসার স্থান যা সম্পূর্ণভাবে স্ট্যাটিক ক্যাপসুল সিস্টেমে আবদ্ধ। এটি ফিওনাকে ভেনাসের প্রতিকূল পরিবেশে রক্ষা করার জন্য বিশেষ তাপ প্রতিরোধী এবং রেডিয়েশন প্রুফ সিল দিয়ে তৈরি করা হয়েছে। ইউরেনিয়াম ফিউশন মডিউল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা পৃথিবী থেকে ভেনাস পর্যন্ত গতি তুলতে পারে মাত্র 10 ঘন্টায়। এর জ্বালানি এতটাই কার্যকর যে এটি একবার লোড করলে 3টি গ্রহ পরিভ্রমণ করা সম্ভব। কৃত্রিম অক্সিজেনের সরবরাহ করার জন্য একটি অত্যাধুনিক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা ভেনাসের 52 বার চাপের মধ্যে ফিওনার শ্বাস প্রশ্বাস নিশ্চিত করবে। ভেতরে স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ক্রায়োজেনিক কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এটি একটি অর্ধ স্বয়ংক্রিয় চালক ব্যবস্থা, যাতে ফিওনা প্রাথমিকভাবে ম্যানুয়ালভাবে পরিচালনা করতে পারবে, কিন্তু বিপদের সময় রোবোটিক পাইলট সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ নেবে। ফিওনাকে সঠিক পথে রাখতে একটি হাইটেক রেঞ্জ রেডার এবং সরাসরি পৃথিবীতে যোগাযোগের জন্য লেজার কমিউনিকেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। ডক্টর হুয়াংঝি বললেন, 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর এটি প্রস্তুত হয়েছে। এটি শুধু একটি স্পেসশিপ নয়, এটি তোমার স্বপ্নের দরজা ফিওনা। ফিওনা এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। সে স্পেসশিপের চারপাশে ঘুরে দেখতে লাগলো। তার আঙুল দিয়ে মসৃণ পৃষ্ঠ স্পর্শ করলো। চেনশিং বললেন, কাল থেকে তোমার প্রশিক্ষণ শুরু করা হবে। এটি শুধু চালানোর জন্য নয়, তোমাকে বুঝতে হবে এর প্রতিটি অংশ, কারণ ভেনাসে কোনো ভুলের সুযোগ নেই। ফিওনার চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞার ঝিলিক। এটি কেবল একটি যন্ত্র নয়, এটি ছিল তার ভালোবাসার কাছে পৌঁছানোর একমাত্র সেতু। পরদিন সূর্য ওঠার আগেই ফিওনা প্রস্তুত হয়ে গেল। তার সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়, স্পেসশিপ চালানোর প্রশিক্ষণ। মিস্টার চেনশিং এবং ডক্টর হুয়াংঝি বিশেষজ্ঞদের একটি দল নিয়ে একটি গোপন ক্যাম্প তৈরি করেছেন, যেখানে ফিওনাকে প্রয়োজনীয় সব দক্ষতা শেখানো হবে। 1 মাস ফিওনাকে প্রথমে স্পেসশিপের প্রতিটি অংশ এবং কার্যকারিতা সম্পর্কে শেখানো হলো। এটি জ্বালানি ব্যবস্থাপনা, লিফট অফ এবং ল্যান্ডিং সিস্টেম সম্পর্কে তাত্ত্বিক পাঠ অন্তর্ভুক্ত করা হলো। ফিওনাকে মাইক্রোগ্রাভিটি এবং ভেনাসের উচ্চ চাপ পরিবেশের ধারণা দেওয়া হয়। এটি বোঝানোর জন্য ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন ব্যবহার করা হয়। স্পেসশিপের কন্ট্রোল প্যানেলের প্রতিটি বোতাম এবং সুইচের কাজ শেখানো হয়। 2য় ও 3য় মাস ফিওনাকে মডেল স্পেসশিপের একটি ভার্চুয়াল ককপিটের বসিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে টেক অফ, ক্রুজ মোড এবং ল্যান্ডিং অনুশীলন করা হয়। মহাকাশের সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুতি, যেমন অক্সিজেন লিক, তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। একটি বিশাল চেম্বারে ফিওনাকে মহাকাশের পরিবেশ অনুভব করানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটি চাপ, কম অক্সিজেন এবং তাপমাত্রার প্রভাব বোঝাতে সাহায্য করে। 4র্থ মাস ফিওনাকে পুরোপুরি হাতে স্পেসশিপ নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়। রোবোটিক পাইলট কিভাবে সাহায্য করে এবং এটি পুনরায় সেট করা যাবে তা শেখানো হয়। ভেনাসের প্রতিকূল পরিবেশে কিভাবে নিরাপদ অবতরণ করা যায় তা শেখানো হয়। মডেলিং এবং বাস্তবতার প্রশিক্ষণ দেওয়া হয়। 5ম ও 6ষ্ঠ মাস ফিওনাকে স্পেসশিপের লেজার যোগাযোগ ব্যবস্থা শেখানো হয়। তাকে জানানো হয় কিভাবে ভেনাসের ঘন মেঘমালা এবং উত্তপ্ত পৃষ্ঠের চাপ এড়িয়ে চলা যায়। ফাইনাল স্টেজ একবার সিমুলেটর এবং মডেল সফটওয়্যার হওয়ার পর তাকে একটি ছোট্ট স্কেলে প্রকৃত স্পেসশিপের অনুশীলন করতে দেওয়া হয়। একদিকে মিস্টার চেনশিং ফিওনার জন্য বিশেষ স্যুট তৈরি করেছেন। স্যুটটি ছিল ফিওনার ভেনাসের কয়েক ঘন্টার জন্য টিকে থাকার চাবিকাঠি। স্যুটটি ভেনাসের 465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা সম্পন্ন। এটি ভেনাসের 52 বার বায়ুচাপ মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছিল। স্যুটে একটি পোর্টেবল অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে, যা 6 ঘন্টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিশ্চিত করবে। রেডিয়েশন থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে হালকা ওজনের সীসার স্তর রয়েছে। সরাসরি স্পেসশিপের সাথে সংযোগ রাখার জন্য একটি অন্তর্নির্মিত কমিউনিকেশন সিস্টেম। প্রতিদিনের প্রশিক্ষণে ফিওনার শরীর ও মন আরও দৃঢ় হচ্ছিল। সে জানত এই যাত্রা শুধু ভালোবাসার জন্য নয়, বরং নিজের সামর্থ্যের এক অনন্য পরীক্ষা। অন্যদিকে মিস্টার চেনশিং ও ডক্টর হুয়াংঝি নিশ্চিত করলেন কোনো ধরনের ঝুঁকি না নিয়ে ফিওনার স্বপ্ন পূরণ করতে হবে। 6 মাস শেষে ফিওনা স্পেসশিপ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত এবং তার স্যুটটিও পরীক্ষার মাধ্যমে সফল প্রমাণিত হয়েছে। ফিওনার প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাকে ভেনাসে পাঠানোর জন্য একটি সুনির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করা হয়। মিশনের প্রতিটি ধাপ অত্যন্ত গোপনীয় রাখা হয় এবং চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য আরও 2 সপ্তাহ সময় নেওয়া হয়। মিশনটি সফল করার জন্য ভেনাস এবং পৃথিবীর কক্ষপথের সবথেকে কাছাকাছি অবস্থান নির্বাচন করা হয়। এটি ছিল একটি শান্ত রাত, ভোরের 3টার সময়, কারণ তখন রাডার বা অন্য নজরদারি ডিভাইস সহজে এড়ানো সম্ভব। স্পেসশিপে পুনরায় সব সিস্টেম চেক করা হয়। ফিওনার জন্য প্রয়োজনীয় খাবার, পানীয় এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়।
মিস্টার চেনসিং তাকে শেষবারের মতো মহাকাশ যাত্রার প্রতিটি ধাপ সম্পর্কে মনে করিয়ে দেন। ডক্টর হুয়াংজি যোগাযোগ পদ্ধতি চূড়ান্তভাবে পরীক্ষা করেন। গভীর রাত একটি নির্জন অঞ্চলের লঞ্চ প্যাডে ফিওনাকে গোপনে নিয়ে যাওয়া হয়। সাদা রঙের অতি তাপ প্রতিরোধকারী স্পেসশিপটি লঞ্চের জন্য প্রস্তুত। ফিওনা স্পেসশিপে ওঠার আগে মিস্টার চেনসিং এর হাতে শেষবারের মতো শক্ত করে ধরেন। তিনি বলেন, ফিওনা, তুমি একজন বিজ্ঞানীর নাতনি নও, তুমি সাহসের প্রতীক, সাবধানে যেও। শেষবারের মতো মিস্টার চেনসিং তার আদরের নাতনিকে জড়িয়ে ধরেন। কাউন্টডাউন শুরু হলো। 5, 4, 3, 2, 1। লিফট অফ। বিশাল শিখার আভায় আকাশ আলোকিত হয়ে ওঠে। ফিওনা স্পেসশিপ ভেনাসের পথে রওনা দেয়। ফিওনার স্পেসশিপ পৃথিবী থেকে ভেনাসে পৌঁছাতে 40 দিন সময় নেবে। এই সময়কালে ফিওনাকে প্রতিদিন সঠিকভাবে খাবার খেতে, শরীরচর্চা করতে এবং যোগাযোগ ডিভাইস পরীক্ষা করতে বলা হয়। ফিওনাকে মানসিক চাপ মোকাবিলা করতে অডিও বুক এবং জ্যাসপারের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে বলা হয়। স্পেসশিপের টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে সমাধান করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। ফিওনার যাত্রা শুধুমাত্র তার ভালোবাসার জন্য নয়, এটি ছিল নিজের সামর্থ্য এবং ধৈর্যের একটি পরীক্ষা। প্রতিটি মুহূর্তে সে জ্যাসপারের মুখ কল্পনা করে নিজেকে উৎসাহিত করে। যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ছিল অত্যন্ত গোপনীয় এবং কৌশলীয়। একদিন জ্যাসপার যখন নিজ ভেনাসের আকাশে একটি স্পেসশিপ দেখবে, তখন সে ভাবতেও পারবে না যে তার ভালোবাসা তাকে খুঁজে পেতে এত দূর পর্যন্ত আসতে পারে। একজন সাধারণ মানবী তার ভালোবাসার জন্য এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে। ফিওনা স্পেসশিপের চালানোর সময় তার হৃদয়ের গভীর থেকে জ্যাসপারের উদ্দেশ্যে বলল, আমার প্রিয়তম জ্যাসপার, আমার ফায়ার মনস্টার, তুমি আমার সেই অমলিন ভালোবাসা যাকে আবার ফিরে পেতে তোমার হামিংবার্ড পাড়ি দিচ্ছে 41 মিলিয়ন কিলোমিটার আলোকবর্ষ পৃথিবী থেকে ভেনাসের নীলচে আকাশে, যেখানে আবারও মিলিত হবে আমাদের প্রেমের আত্মা। মহাবিশ্বের কোণে লেখা হবে আমাদের ভালোবাসার গল্প। ফিওনা দীর্ঘ 40 দিনের ক্লান্তিকর যাত্রার অবসান ঘটেছে। স্পেসশিপটি ভেনাসের কক্ষপথে প্রবেশ করার পর স্বয়ংক্রিয় অবতরণ প্রক্রিয়ায় সেটি ধীরে ধীরে নির্ধারিত স্থানে অবতরণ হয়। ভেনাসের মাটিতে পা রাখার মুহূর্তটি ফিওনার কাছে ছিল জীবনের সবথেকে চমকপ্রদ ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। আকাশটি পৃথিবীর মতো নীল নয় বরং এটি ছিল কমলা ও সোনালী রঙের মিশ্রণে আবৃত। সূর্য ভেনাসে অপেক্ষাকৃত বড় ও আগুনের মতো উজ্জ্বল করতে দেখা যাচ্ছে। চারপাশে ধোঁয়ার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, যা সালফিউরিক অ্যাসিডে পূর্ণ। পাথুরে মাটি, জায়গায় জায়গায় আগ্নেয়গিরির ছাই জমে আছে। কিছু কিছু এলাকা লাভার মতো উজ্জ্বল প্রবাহিত তরল দেখা যায়। পাহাড়গুলো উজ্জ্বল হলুদ ও লালাভ ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে। গড় তাপমাত্রা প্রায় 475 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের ভারী চাপের কারণে পরিবেশের অনেক বেশি ঘন, বাতাসে নিঃশ্বাস নেওয়া অসম্ভব। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর। ভেনাসের দিন অনেক লম্বা, একটি দিন পৃথিবীর 243 দিনের সমান। ফিওনার গায়ে ছিল হিট রেজিস্ট্যান্ট ন্যানোফাইবার স্যুট। এটি 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। স্যুটের মধ্যে শীতলকরণ ব্যবস্থা রয়েছে যা তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বিশেষ অক্সিজেন ট্যাঙ্ক, যা 8 ঘন্টা পর্যন্ত শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত। ট্যাঙ্কটি স্যুটের পিঠে সংযুক্ত এবং একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে। হেলমেটটি স্বচ্ছ ন্যানো গ্লাস দিয়ে তৈরি, যা সালফিউরিক অ্যাসিডের স্প্ল্যাশ প্রতিরোধ করতে পারে। এতে একটি হেডস আপ ডিসপ্লে রয়েছে যা তাপমাত্রা, অক্সিজেন লেভেল এবং পরিবেশের গ্যাসের মাত্রা দেখায়। বুটের তলা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে লাভার উপর পা রাখলেও ক্ষতি না হয়। বুটের সোলটি তাপমাত্রা শোষণ করে এবং ঠান্ডা রাখে। মিস্টার চেনসিং এবং ডক্টর হুয়াংঝি এর যোগাযোগ রাখার জন্য একটি রেডিও ডিভাইস। এটি ভেনাসের বায়ুমণ্ডলিক চাপ এবং পৃথিবীর যোগাযোগ সিস্টেমের মধ্যে সমন্বয় সাধন করতে সক্ষম। ভেনাসের গাঢ় বায়ুমণ্ডল এবং ভূমি থেকে দূরে থাকার জন্য ফিওনার বুটে একটি অ্যান্টি-গ্র্যাভিটি ডিভাইস সংযোজিত। এটি তাকে চলাফেরা করার সময় মধ্যাকর্ষণের ভারসাম্য রাখতে সাহায্য করে। স্পেসের দরজা খুলতেই ভেনাসের উষ্ণ বাতাস তার স্যুটে ধাক্কা দেয়। ফিওনা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে এবং তার প্রথম পদক্ষেপ রাখে এই অজানা রহস্যময় গ্রহটির মাটিতে। চারপাশের শূন্যতা তাকে ভয় দেখায়, কিন্তু তার চোখে ছিল জ্যাসপারের মুখ দেখার জন্য দৃঢ় সংকল্প। ফিওনা হেলমেটের ভেতর থেকে নিজের মনে মনে বলে, অবশেষে আমি এখানে পৌঁছে গিয়েছি প্রিন্স। এই গ্রহ, এই তাপ কিছুই আমাকে থামাতে পারবে না। ফিওনা এক মনে ভেনাসের বিস্তীর্ণ অচেনা ভূমি পেরোচ্ছিল। তার হৃদয় তখনও ধুকপুক করছে, কারণ সে জানে জ্যাসপারের খোঁজ পাওয়ার আগে তাকে অনেক বাধা পেরোতে হবে। তার স্যুটের সেন্সর প্রতিটি মুহূর্তে ভেনাসের তাপমাত্রা এবং বাতাসের সংকেত পাঠাচ্ছে, কিন্তু ফিওনার মন সেগুলো উপেক্ষা করে একটি চিন্তায় মগ্ন, জ্যাসপার কোথায়। অবশেষে ফিওনা একটি বিস্তৃত উপত্যকার দিকে এগিয়ে গেল। হঠাৎই মাটির কম্পন টের পেল। প্রথমে মনে হলো এটি হয়তো ভেনাসের কোনো প্রাকৃতিক ঘটনা, কিন্তু দ্রুত সে অনুভব করে এটি কোনো ভূমিকম্প নয়, মাটির কম্পন। এবং শব্দ ক্রমেই ভারী হচ্ছে, যেন বিশাল কিছু তার দিকে এগিয়ে আসছে।
ফিওনা ভয় পেয়ে পিছু তাকালো। তার হেলমেটের হেড আপ ডিসপ্লেতে ভেনাসের ধুলোর মধ্যে থেকে বিশাল মূর্তির ছায়া দেখা গেল। প্রথমে ধুলো ঢাকার কারণে কিছু স্পষ্ট না হলেও একটু পরে ফিওনার চোখে ভেসে ওঠে একটি বিশাল ড্রাগনের আকৃতি। ড্রাগনের প্রতিটি পদক্ষেপে মাটিতে কম্পন ছড়িয়ে পড়ছিল। তার বিশাল পা আকারে যেন পুরো মাটিকে চূর্ণ করে দিতে পারে। ড্রাগনের গা সোনালি ও কালো আঁশে ঢাকা, যা সূর্যের আলো চকচক করছে। তার ডানা বিশাল, যেন আকাশের একটি অংশ ঢেকে ফেলেছে। ফিওনা দেখলো ড্রাগনের লাল চোখ, যা তার দিকে তাকিয়ে আছে। ড্রাগনটি ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল কৌতূহল, যেন এটি বুঝতে চাইছে ফিওনা কে এবং এখানে কেন এসেছে। ফিওনা ভয়ে এক পা পিছিয়ে যায়, কিন্তু তার দৃঢ় মনোবল তাকে পিছু হাঁটতে দেয় না। সে নিজের মনকে শান্ত রেখে বলে, ড্রাগনের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো প্রিন্স জ্যাসপার অরিজিন কোথায়? আমি তার সাথে দেখা করতে এসেছি। ড্রাগনটি কোনো শব্দ করল না, তবে তার মাথা একবার ঝাঁকালো। এরপরে ড্রাগনটি ধীরে ধীরে তার ডানা বিস্তৃত করলো এবং একটি বিশাল শব্দ করে বাতাসে উড়ে গেল। ফিওনা অনুমান করলো এটি তাকে অনুসরণ করতে বলছে। ফিওনা ড্রাগনের পেছনে দৌড়াতে শুরু করলো। তার স্যুটের অ্যান্টি গ্র্যাভিটি বুট তাকে চলতে সাহায্য করছিল, কিন্তু ড্রাগনের গতি ছিল আরও বেশি। ফিওনা বুঝতে পারলো এটি তাকে জ্যাসপারের রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারপর সে দেখতে পেল একটি বিশাল প্রবেশপথ, যা পাহাড়ের চূড়ার ভিতরে লুকানো। প্রবেশপথটি ড্রাগনের আঁশের মতো আলো বিচ্ছুরণে চকচকে করছিল। ফিওনার মন বলে দিল, এই তো জ্যাসপারের রাজ্য। ফিওনা বিস্ময়ের সাথে বিশাল অট্টালিকাটি দেখছিল। তার গা ছমছম করছিল, কারণ এটি কোনো সাধারণ প্রাসাদ নয়। এটি এমন একটি রাজ্য যা মানুষের কল্পনারও বাইরে। অট্টালিকাটি কালো এবং সোনালী রঙের অদ্ভুত সমন্বয়ে তৈরি। এর বিশাল দরজাগুলো ড্রাগনের মাথার মতো আকৃতি এবং চারপাশে ড্রাগনের আঁকা প্রতিচ্ছবি খোদাই করা। হঠাৎ ফিওনার হেলমেটের সেন্সর বিপদ সংকেত পাঠাতে শুরু করলো। সে কিছু বুঝে ওঠার আগে চারপাশ থেকে ড্রাগনদের মতো দেখতে সশস্ত্র যোদ্ধা তাকে ঘিরে ফেলল। তাদের গায়ে ছিল ধাতব বর্ম, যা চাঁদের আলো ঝকঝক করছিল। একজন যোদ্ধা, যার লালাপ আঁখি তাকে আরো ভীতি করে তুলছিল, এগিয়ে এসে বলল, তুমি কে? কিভাবে ভেনাসে প্রবেশ করছো? ফিওনা আতঙ্কিত হয়েও সহজে বলল, আমি প্রিন্স জ্যাসপারকে খুঁজতে এসেছি। আমাকে তার কাছে নিয়ে যাও। কথা শেষ হওয়ার আগে যোদ্ধারা ফিওনার হাত থেকে তার সামান্য যন্ত্রপাতি কেড়ে নিল। একজন বলল, ড্রাকনিসের রাজ্যে কোনো মানবের প্রবেশ নিষিদ্ধ। ড্রাকনিসের নির্দেশ অনুযায়ী তোমাকে বন্দী করা হবে। ড্রাকনিস জ্যাসপারের রাজ্যের বর্তমান অভিভাবক এবং ড্রাগন রাজ্যের প্রধান। ইতিমধ্যে খবর পেয়ে গেছেন একজন মানব কন্যা কিভাবে ভেনাসে পৌঁছেছে, তা তাকে অবাক করেছে। তিনি তার সেনাদের আদেশ দিলেন, তাকে আমার গোপন কারাগারে নিয়ে যাও। আমি নিজের হাতে এর সত্যতা যাচাই করব। ফিওনাকে একটি সিক্রেট কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারটি ছিল পাহাড়ের গভীরে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। কারাগারের দেওয়ালগুলো ছিল মহাকাশের বিরল ধাতু দিয়ে তৈরি, যা পৃথিবীর বিজ্ঞানীরা কখনো কল্পনাও করতে পারবে না। কারাগারের চারপাশে ড্রাগনের প্রহরী ঘুরছিল, তাদের চোখ থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল। ফিওনার হাত ও কোমরে এক ধরনের শক্তিশালী শিকল পরানো হলো, যা ভেনাসের বিশেষ চৌম্বকীয় শক্তি দ্বারা তৈরি। ফিওনা বুঝতে পারছিল পরিস্থিতি তার জন্য কঠিন হতে চলছে, কিন্তু তার মন এখনো শক্ত ছিল। সে জানে জ্যাসপার এখানেই আছে এবং কোনো না কোনোভাবে তাকে দেখতে পাবে। ড্রাকনিস নিজের সিংহাসনে বসে ভাবছিলেন, এই মানবকন্যা কিভাবে ভেনাসে এলো? এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে? তিনি সিদ্ধান্ত নিলেন কারাগারে গিয়ে নিজেই মেয়েটির মুখোমুখি হবেন এবং সত্য উদ্ঘাটন করবেন। ফিওনা এখনো জানে না কি অপেক্ষা করছে তার জন্য, কিন্তু হৃদয় একটি আশা, জ্যাসপারের সঙ্গে দেখা হওয়া। ফিওনাকে বন্দি করে একটি বিশেষ কক্ষে নিয়ে আসা হয়, যা অন্য সাধারণ কারাগার থেকে আলাদা। এটি ছিল ড্রাকনিসের রাজ্যের একটি সুরক্ষিত এলাকা, যেখানে মানবদের জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছিল। কক্ষটি এমনভাবে ডিজাইন করা ছিল যাতে পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা যায়। সেখানে কৃত্রিম অক্সিজেনের সরবরাহ করা হয়েছিল। তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রার সঙ্গে মিল রেখে স্থির করা হয়েছে। চারপাশে গাছপালার মতো কৃত্রিম উদ্ভিদ ছিল, যা শুধুমাত্র পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য স্থাপন করা হয়েছিল। কক্ষে একটি নরম বিছানা ছিল, যা মানুষের আরামের কথা ভেবে দেয়ালে বিভিন্ন ধরনের মনোরম দৃশ্য প্রদর্শনকারী হোলোগ্রাফি স্ক্রিন স্থাপন করা হয়েছিল, যাতে বন্দি থাকা অবস্থায় ফিওনার মনে কোনো চাপ না পড়ে। কক্ষে পৌঁছানোর পর ড্রাগন প্রহরী ফিওনার স্যুট খুলে ফেলল, কারণ তারা নিশ্চিত হতে চেয়েছিল যে স্যুটের ভিতরে কোনো অস্ত্র গোপন ডিভাইস আছে কিনা। ফিওনার স্যুট ও অন্যান্য যন্ত্রপাতি একটি বিশেষ চৌম্বকীয় বক্সে ধারণ করা হলো, যাতে ফিওনা এগুলো ব্যবহার করতে না পারে। ফিওনা কিছুটা ক্লান্ত ছিল, তবে তার মধ্যে এক অদম্য সাহস ছিল। সে চারপাশটা দেখতে লাগলো। কক্ষটি আরামদায়ক হলেও তার কাছে কোনো মুক্তি নয়। তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, জ্যাসপার কি জানে আমি এখানে? ড্রাগন প্রহরীরা তাকে জানিয়ে গেল, ড্রাকনিস নিজে তোমার সঙ্গে দেখা করবেন, তোমার প্রশ্নের উত্তর তিনি নেবেন। ফিওনা বসে রইল, তার মনোযোগ চারপাশের কৃত্রিম পরিবেশে নয়, বরং সেই মুহূর্তে যখন সে জ্যাসপারের মুখোমুখি হবে। ড্রাকনিস তখনই সিদ্ধান্ত নিচ্ছিলেন কিভাবে ফিওনার সঙ্গে কথা বলবেন।
তিনি জানতেন একজন মানুষকে এত দূর থেকে ভেনাসে আসতে দেখাটা সহজ কিছু নয়। এটা হয়তো কেবল প্রেম নয়, এর পেছনে কোনো রহস্য থাকতে পারে। কিন্তু ড্রাকনিস আরেকটি জিনিসও অনুভব করছিলেন, ফিওনার সাহস। এই কন্যা এত বাধা পেরিয়ে এখানে পৌঁছেছে, এই সাহসকে অবমূল্যায়ন করা উচিত নয়। ড্রাকনিস ধীর পায়ে কক্ষে প্রবেশ করলেন। তার বিশাল দৈহিক অবয়ব এবং মেঘের মতো গম্ভীর কণ্ঠস্বর কারণে কক্ষের পরিবেশ যেন আরো গম্ভীর হয়ে উঠল। তার আগমনে ফিওনা বুঝতে পারল তিনি কেবল একজন ড্রাগন নন, তিনি রাজ্যের শাসক ড্রাকনিস। ড্রাকনিস দাঁড়িয়ে ফিওনার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি মানব কন্যা? তুমি কেন এসেছো ভেনাসে? ফিওনা একটু ভয় পেল, সাহস করে বলল, আমার নাম এলিসন ফিওনা। আমি প্রিন্স জ্যাসপারের জন্য এখানে এসেছি। সে অনেকদিন ধরে আমার কোনো খোঁজ নেয়নি। আমি জানি না সে কি অবস্থায় থাকে। ড্রাকনিসের চোখ সংকীর্ণ হলো। তিনি ফিওনার সাহস এবং সরলতা অনুভব করলেন, তবে তার কণ্ঠ কঠোর হয়ে গেল। তিনি বললেন, তুমি কি জানো এখানে আসা মানুষদের জন্য কতটা বিপজ্জনক? এটা কেবল প্রেমের বিষয় নয়। আমি ড্রাকনিস, এই রাজ্যের রাজা এবং জ্যাসপারের পিতা। ড্রাকনিসের পরিচয় শুনে ফিওনা মৃদু জড়সড় হয়ে নিল, নিজের অবস্থান ধরে রাখল। সে মাথা নুইয়ে বলল, আপনাকে সম্মান করি মহামান্য, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছি। আমি জানি না সে কোথায় আছে এবং কি অবস্থায় আছে। আমি শুধু তার সঙ্গে কথা বলতে চাই। ড্রাকনিস ফিওনার চোয়ালে দৃঢ়তা এবং চোখে সত্যতা খুঁজে পেলেন, তবে তার মুখে কোনো বিশেষ ভাবান্তর দেখা গেল না। তিনি ধীর গলায় বললেন, তুমি জানো না তোমার উপস্থিতি কী ধরনের সমস্যা তৈরি করতে পারে। তোমার মতো একজন মানুষের এখানে থাকা অনেক বিপজ্জনক। জ্যাসপারের কাছে যাওয়া এত সহজ নয়। কিন্তু ড্রাকনিস থেমে গেলেন। তার মনের সন্দেহ এবং কৌতূহল উভয় কাজ করছিল। ফিওনা সরাসরি ড্রাকনিসের দিকে তাকিয়ে বললেন, আমি যে কোনো পরীক্ষার সম্মুখীন হতে রাজি আছি। আমার জন্য যদি এটি বিপজ্জনক হয় তবে আমি নিজেই সেই ঝুঁকি নিতে প্রস্তুত। আমি কেবল প্রিন্সের সঙ্গে দেখা করতে চাই। ড্রাকনিস কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই মানবকন্যা কেবল ভালোবাসার জন্য এখানে আসেনি, তার ভেতরে আছে এক অদম্য ইচ্ছাশক্তি যা তাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। ড্রাকনিস ধীর কণ্ঠে বললেন, আমি জানি তোমার আর আমার পুত্রের মধ্যে সম্পর্ক কি ছিল, কিন্তু ফিওনা, তোমার কি মনে হয় সে এখনো তোমায় মনে রেখে জ্যাসপার তোমার কথা একেবারে ভুলে গেছে? ফিওনার হৃদয় থমকে গেল, তার চোখে দৃঢ়তা ঝলসে উঠল। সে বলল, আমি বিশ্বাস করি না, প্রিন্স আমাকে বলতে পারে না। ড্রাকনিস ঠান্ডা হেসে বললেন, তোমার বিশ্বাস আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জ্যাসপার এখন অন্য একজনের জীবনে আবদ্ধ। সে তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছে। আর হ্যাঁ, তার এঙ্গেজমেন্ট আগামীকাল। অ্যালিসা, ফ্লোরাস রাজ্যের রাজকুমারী, তার হবু স্ত্রী। ড্রাকনিসের কথা শুনে ফিওনার শরীর জমে গেল। মনে হলো যেন তার মনের সব আশা মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু তারপরে সে নিজের ভেতর শক্তিকে ধরে রাখলো। সে বলল, আমি তা মানি না। আপনি যাই বলুন, আমি বিশ্বাস করি না যে প্রিন্স আমাকে ভুলে গিয়েছে। আমি নিজে তার মুখ থেকে শুনতে চাই। আমাকে তার সঙ্গে দেখা করতে দিন। ড্রাকনিসের চোখে অবজ্ঞার দৃষ্টিতে চেয়ে বললেন, তুমি কি জানো তার কাছে পৌঁছানো কতটা কঠিন? তুমি একজন মানব কন্যা, আর সে ভেনাসের রাজপুত্র। এই রাজ্যের নিয়মের বাইরে তুমি কিছুই করতে পারবে না। ফিওনার গলায় দৃঢ়তা ফিরে এলো। সে বলল, আমার জীবন নিয়ে আমি ঝুঁকি নিতে রাজি আছি। আপনি আমাকে তার সামনে নিয়ে যান। আমি নিজের কানে শুনতে চাই যে সে আমাকে ভুলে গেছে কিনা। ড্রাকনিস কয়েক মুহূর্ত চুপ থাকলেন। তার চোখে এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, ঠিক আছে মানবকন্যা, যদি এতই ইচ্ছা তবে তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো, তুমি যদি মিথ্যা প্রমাণিত হও তবে তোমার জন্য এখানে আর কোনো জায়গা থাকবে না। ফিওনা দৃঢ়ভাবে মাথা ঝাঁকালো, আমি প্রস্তুত, আপনি যাই বলুন। আমি প্রিন্স জ্যাসপারের মুখ থেকে সত্যটা শুনতে চাই। ড্রাকনিস গভীর দৃষ্টিতে ফিওনার দিকে চেয়ে বললেন, তারপর নিজের সৈন্যদের নির্দেশ দিলেন, তাকে একদিনের জন্য প্রস্তুত করো। কাল সকালে তাকে প্রাসাদে নিয়ে আসা হবে। পরের দিন সকালে ফিওনাকে আনা তার স্যুট পরানো হলো। ড্রাকনিসের আদেশে সৈন্যরা ফিওনাকে সুরক্ষিতভাবে প্রাসাদের দিকে নিয়ে গেল। ফিওনার মন উত্তেজনা ও ভয়ে আচ্ছন্ন ছিল। তার একমাত্র ইচ্ছা জ্যাসপারকে দেখা এবং তার মুখ থেকে সত্যটা জানা। প্রাসাদটি এক মহাকাব্যিক স্থাপত্যের নিদর্শন ছিল। বিশাল সোনালী দরজা ধীরে ধীরে খুলে গেল এবং ফিওনার চোখে পড়ল রাজ্যের সিংহাসন কক্ষ। সোনালী ও রক্তিম আলোয় ঝলমল করছিল। পুরো হল ঘর, ছাদের গম্বুজে আঁকা ছিল ড্রাগনদের প্রাচীন ইতিহাস এবং মেঝেতে ছিল জ্বলন্ত পাথরের নকশা যা ভেনাসের শক্তির প্রতীকীভাবে প্রদর্শন করছিল। ফিওনাকে সিংহাসনের সামনে নিয়ে যাওয়া হলো। সিংহাসনে বসেছিলেন ড্রাকনিস, তার চারপাশে ড্রাগন সৈন্য এবং রাজ্য পরিষদের সম্মানিত সদস্যরা। কক্ষে এক নীরবতা নেমে এলো, যেন প্রতিটি ব্যক্তি ফিওনাকে পর্যবেক্ষণ করছিল। ড্রাকনিস তার গম্ভীর সুরে বললেন, মানবকন্যা, তুমি এখন প্রাসাদের সিংহাসন কক্ষে উপস্থিত। আমি তোমাকে এখানে এনেছি কারণ তুমি দাবি করছো আমার পুত্র জ্যাসপার তোমাকে ভালোবাসে এবং তুমিও তাকে ভালোবাসো। ফিওনা ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালেন। হ্যাঁ, আমি তাই দাবি করি।
আমি এখানে এসেছি শুধু জ্যাসপারের মুখ থেকে সত্যটা জানার জন্য। আপনি যাই বলুন আমি বিশ্বাস করি না সে আমায় ভুলে গেছে। ড্রাকনিস হালকা হাসলেন, তবে সেই হাসি ঠান্ডা ও রহস্যময়। তুমি সত্যি জানতে চাইছো, তাই তোমার সত্য সামনে প্রকাশিত করা হবে। কিন্তু মনে রেখো ফিওনা, সত্য সবসময় মধুর হয় না। ঠিক সেই সময় সিংহাসন কক্ষের বিশাল দরজা আবার খুলে গেল। হেঁটে আসছিলেন জ্যাসপার। তার পরনে ছিল ড্রাগন রাজকীয় পোশাক, তার চোখে ছিল কঠোরতা, কিন্তু তার মুখে এক ধরনের নিরাশ শক্তি অভিব্যক্তি। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। সে এক পলকের জন্য বিশ্বাস করতে পারল না যে তার সামনে জ্যাসপার দাঁড়িয়েছে। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, কিন্তু জ্যাসপারের মুখ থেকে কোনো আবেগ প্রকাশ পাচ্ছিল না। ড্রাকনিস বললেন, জ্যাসপার এই মানবকন্যা দাবি করছে তুমি তাকে ভালোবাসো। তার কথার সত্যতা প্রমাণ করার জন্য তুমি কি তার সামনে কিছু বলবে? জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে গেল। তার চোখে ফিওনার দিকে নিবদ্ধ হলো এবং তার কণ্ঠ ছিল একেবারে স্থির। তুমি এখানে কেন এসেছো ফিওনা? ফিওনা হঠাৎ সব শক্তি হারিয়ে ফেলল। সে বলল, আমি তোমার কাছে জানতে এসেছি প্রিন্স, তুমি কি আমাকে ভুলে গেছো? আমার সাথে কেন যোগাযোগ করো না তুমি? জ্যাসপার তখন বলল, যোগাযোগ করার মতো কোনো প্রয়োজন মনে করি না আমি। ফিওনা কান্না চেপে দৃঢ় কণ্ঠে বললে, তুমি মজা করছো তাই না প্রিন্স? মাউন্টেন গ্লাস হাউসে আমাদের কাটানো সেই মুহূর্তগুলো, সেই সবকিছু তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কতটা যত্ন করেছো, আমাকে বিপদে বারবার বাঁচিয়েছো? তুমি কি সত্যিই ভুলে গেছো আমাদের কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো, তোমার দেওয়া উপহার? এই দেখো, তোমার দেওয়া লকেট এখনো আমার গলায় আছে, তোমার দেওয়া পারফিউম আমি সবসময় গায়ে জড়িয়ে রাখি, আর তুমি সত্যি আমাকে ভুলে গেছো? জ্যাসপার তার চোখ নামিয়ে বলল, ফিওনা, এই পৃথিবীর বাইরে ভেনাসের রাজ্য মানবদের জন্য নয়। তুমি যেভাবে এসেছো সেভাবে ফিরে যাও। এখানে তোমার থাকার কোনো অধিকার নেই। এই জায়গা তোমার জন্য খুব বিপজ্জনক। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ফিওনার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে হাল ছাড়ল না। ফিরে যাব? তুমি জানো আমি এখানে আসার জন্য কি করেছি, কত মাস ধরে কষ্ট করেছি। এক মুহূর্তের জন্য ভেবেছো এই বিপজ্জনক পথে আমি কেন এসেছি? না, তুমি ভাবতে পারবে না। তুমি তো ড্রাগন, তুমি তো এক পলকে উড়ে পৃথিবীতে চলে যেতে পারো, কিন্তু আমার কাছে এটা সহজ ছিল না। জ্যাসপার তার স্থির দৃষ্টিতে ফিওনার দিকে তাকালো। তার চোখে এক ধরনের শীতলতা দেখা গেল। তুমি এখানে কেন এসেছো ফিওনা? ভালোবাসা? আমি তোমাকে পৃথিবীতে রেখে এসেছি। আমার জগৎ তোমার জন্য নয়, আমাদের দুই জগৎ আলাদা, এবং আমি সেটাই চেয়েছি। এখানে থেকে তুমি শুধু নিজেকে বিপদের মুখে ফেলছো। ফিওনা থেমে গেল, তার কণ্ঠ থরথর করে কাঁপছিল। তুমি জানো আমি তোমার জন্য এখানে এসেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে অন্তত একবার দেখতে চাইবে, কিন্তু এখন দেখছি তুমি তো আমাকে পৃথিবীতে রেখে এসে ভুলে যেতে চাইছো। তুমি আমাকে ভালোবাসো না? ঠিক সেই মুহূর্তে সিংহাসনের পেছন থেকে ভেসে এলো এক নারীর গম্ভীর ও ধারালো কণ্ঠ। তুমি কি এখনো এখানে থাকবে মানবকন্যা? ফিওনা চমকে উঠল। ধীরে ধীরে এক সুন্দরী ড্রাগন নারী সামনে এগিয়ে এলো। তার পরনে ছিল চকচকে সোনালী পোশাক, যা তার আভিজাত্যের পরিচয় বহন করেছিল। চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি, যা ফিওনার দিকে অবজ্ঞার সঙ্গে তাকিয়েছিল। ফিওনার চিনতে আর বাকি রইল না অ্যালিসাকে। তোমার সাহস দেখে অবাক হচ্ছি অ্যালিসন। ফিওনা, তুমি বুঝতে পারছো না তুমি এখানে থাকার যোগ্য নও। আমার প্রিন্সকে নিয়ে তোমার কোনো অধিকার নেই, অ্যালিসা দৃঢ় কণ্ঠে বলল। ফিওনা তখন হতভম্ব হয়ে বলল, কি বলছো তুমি অ্যালিসা? আর প্রিন্স শুধু আমার? অ্যালিসা তার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল, আমি অ্যালিসা, ড্রাকনিস রাজ্যের রাজকন্যা এবং জ্যাসপারের নিয়োজিত সঙ্গিনী। আগামীকাল আমাদের আনুষ্ঠানিক বাগদান হবে। তুমি এখানে আসার সাহস কিভাবে পেলে? ফিওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। আমি এখানে জ্যাসপারের কাছে এসেছি। আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমাদের যে সম্পর্ক ছিল সেটা এত সহজে শেষ হয়ে যেতে পারে না। অ্যালিসা একটি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি কি ভাবছো তোমার মতো একটি মানবকণার জন্য প্রিন্স তার রাজ্য, তার পরিবার, তার দায়িত্ব ভুলে যাবে? তুমি বুঝতে পারছো না সে তোমার জন্য কোনো ভবিষ্যৎ দেখছে না। ফিওনা দৃঢ়ভাবে বলল, এটা আমি শুধু তার মুখ থেকেই শুনতে চাই। আমি তোমার কাছে প্রমাণ করতে চাই যে আমার ভালোবাসা আমাকে ভুলে যায়নি। অ্যালিসার চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু সে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, প্রমাণ যদি চাই তবে প্রিন্স নিজেই বলবে সে কি চায়। তবে আগামীকাল আমাদের বাগদানের অনুষ্ঠানে তোমাকে আমন্ত্রণ জানালাম। জ্যাসপার নীরব ছিল সব সময়। ফিওনার তার চোখে কোনো আবেগের ঝলক দেখতে চাইছিল, কিন্তু তার মুখে ছিল পাথরের মতো শক্ত। আমি প্রমাণ করব প্রিন্স এখনও আমার। তুমি যাই বলো না কেন, ফিওনা দৃঢ় কণ্ঠে বলল এবং অ্যালিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সিংহাসনের কক্ষে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। ফিওনার কণ্ঠে ছিল দুঃখ, আশা এবং বিশ্বাসের মিশ্রণ। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক অটল সংকল্প। প্রিন্স একবার বলো, ফিওনা জোরালো কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি শুধু তোমার সত্য কথা শুনতে চাই। একবার তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি এখনো আমাকে ভালোবাসো আর আমাকে এখনো মিস করো। এটাই শুনে আমি এখান থেকে ফিরে যাব। যত কষ্টই হোক তোমার জন্য অপেক্ষা করব পৃথিবীতে। যে শুধু একবার বলো, এই এক সঙ্গী বা এই রাজ্য আমাকে ভুল প্রমাণ করতে পারে না। জ্যাসপার তখন তার সবুজ চোখ জোড়া ফিওনার দিকে স্থির রেখে বলল, ফিওনা। সে অবশেষে বলল, তার কণ্ঠস্বর ভারী
আর একবারে গভীর, যেন নিজের মনের সঙ্গে লড়াই করছে। তুমি আমার জীবনের একটা অংশ ছিলে, সেটা পৃথিবীতে থাকাকালীন, কিন্তু এখানে তোমার কোনো জায়গা নেই। আমি একজন ড্রাগন আর তুমি একজন মানব কন্যা, আমাদের এই সম্পর্ক অসম্ভব। ফিওনার বুকটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়লো না। এটা সত্য নয়, ফিওনা চিৎকার করে বলল, তোমার চোখে আমি আজও সেই ভালোবাসা দেখতে পাচ্ছি। তুমি আমাকে ভোলোনি প্রিন্স, সত্যি করে বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? কক্ষের সবাই তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল। অ্যালিসার চোখে ছিল এক রাগ আর বিদ্বেষ, কিন্তু সে কিছুই বলল না। ড্রাকোনিস নির্বিকার মুখে সিংহাসনের পাশে দাঁড়িয়েছিল। এথেরিয়ান চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছিল। জেসপার চুপচাপ ফিওনার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য আবেগ দেখা দিল, কিন্তু সে আবারও কঠোর হয়ে গেল। ফিওনা, সে কড়া গলায় বলল, তোমাকে ভালোবাসা আমার জন্য দুর্বলতা। আমি একজন ড্রাগন, আমাদের পথ আলাদা, আর ড্রাগন হয়ে আমি কখনো দুর্বল হতে চাই না। ফিরে যাও তুমি তোমার পৃথিবীতে। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার হৃদয় যেন থেমে গিয়েছিল। অশ্রু ভরা চোখে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি মিথ্যে বলছো প্রিন্স, আমি জানি তুমি মিথ্যে বলছো। একবার বলো তুমি আমাকে শুধু ভালোবাসো, একবার বলো প্লিজ। ভেনাসের এলড্রা প্রাসাদে, যেখানে রাজকীয় জৌলস এবং অভিজাত্যের ছোঁয়া, ঠিক সেখানে ফিওনার হৃদয় যেন একাকিত্বের গভীরে ডুবছে। চারপাশের রূপ রস গন্ধের মধ্যে তার অন্তরে যেন শূন্যতা, তা ক্রমশ গাঢ় হয়ে যাচ্ছে। জেসপারের মুখে কোনো পরিবর্তন নেই। ঠোঁট থেকে বেরিয়ে আসা নির্মম বাক্যগুলো ফিওনার মনের গভীরে বিষাদের মতো ক্ষত করছে। আমি তোমাকে ভালোবাসি না ফিওনা, পৃথিবীর ভালোবাসা পৃথিবীতেই শেষ। ভিনাসে তার কোনো অস্তিত্ব নেই আমার কাছে। আমি তোমাকে ভুলে গিয়েছি, আর তুমিও আমাকে ভুলে যাও। ফিওনার পা যেন জমে গিয়েছে। তার চোখে অবাক এবং হতভাগ। যে চোখগুলো একসময় তার প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছিল, আজ সেগুলো এত ঠান্ডা, এত নির্লিপ্ত। নিজেকে সামলে নিয়ে ফিওনা জেসপার দিকে এগিয়ে এসে তার হাত স্পর্শ করে, যেখানে তার দেওয়া ব্রেসলেটটি বাঁধা রয়েছে। ফিওনার ঠোঁট কাঁপে। তাহলে প্রিন্স, এই ব্রেসলেটটা এখনো তোমার হাতে কেনে? এটাও কি পৃথিবীর ভালোবাসার অংশ নয়? জেসপার চোখ নামে ব্রেসলেটের দিকে তাকালো। কিছুক্ষণের জন্য তার মুখে এক অদ্ভুত ছায়া ভেসে উঠল, কিন্তু মুহূর্তে সে নিজেকে শক্ত করে ঠোঁটে তাচ্ছিলের হাসি এনে বলল, ও, এটা তো ভুলে গিয়েছিলাম। সে ব্রেসলেটটি খুলতে যায়, কিন্তু খুলতে পারছিল না, যেন সেই ব্রেসলেটটি তার হৃদয়ের কোনো অংশের ধরে রেখেছিল। ক্রোধে জেসপার নিজের শক্তি দিয়ে একটানে ব্রেসলেটটি ছিঁড়ে ফেলল এবং তার প্রাসাদের বারান্দা থেকে নিচে ছুঁড়ে দিল। ফিওনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না। জেসপার এথিয়ারেনের দিকে ঘুরে দাঁড়ালো। এই মেয়েকে ওর স্পেসশিপে পৌঁছে দিয়ে, এটা বলে জেসপার প্রাসাদের দরজা থেকে এগিয়ে যায়। কিছু একটা ভেবে পর মুহূর্তে থেমে আবার ঘুরে দাঁড়ায়। ফিওনা প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছিল। তার হৃদয় যেন একটি ধাপে ধাপে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি ভারী পায়ের আওয়াজ ভেসে এলো। জেসপার পুনরায় এসে তার সামনে দাঁড়ালো। তার মুখে ছিল এক অদ্ভুত কঠিনতা, যেন তার সিদ্ধান্ত পাথরের মতো স্থির। ফিওনার সামনে দাঁড়িয়ে তার গভীর চোখ দুটো ফিওনার কাঁপতে থাকা হৃদয়ের গভীরে প্রবেশ করলো। কিছুক্ষণ নীরব থাকার পর জেসপার হঠাৎ বলে উঠল, তুমি যদি আজ যেতে না চাও তবে থেকে যাও। আগামীকাল আমার আর অ্যালিসার বিয়েটা দেখে যাও। এটা দেখার পর হয়তো নিজেই সিদ্ধান্ত নিতে পারবে পৃথিবীতে ফিরে যাওয়ার তোমার জন্য কতটা সহজ হবে। ফিওনার শরীর জমে গেল। তার পা যেন মাটিতে শিকড়ের মতো গেঁথে গেল। সে কোনো উত্তর দিতে পারছিল না। জেসপারের মুখে এক বিন্দু অনুশোচনা নেই, শুধু একটি দৃঢ়তা যা ফিওনার হৃদয়কে ভেদ করে চলে গেল। হঠাৎ সেখানে হাজির হলো আলবিরা। তার সাথে থাইরেনিয়াসও ছিল, কিন্তু অ্যাকোয়ারাকে কোথাও দেখা গেল না। প্রিন্স, আপনি কি নিশ্চিত যে এইটাই সঠিক সিদ্ধান্ত? আলবিরা তার স্বাভাবিক শান্ত গলায় প্রশ্ন করলো। জেসপার কোনো উত্তর দিল না। তার চোখ সরাসরি ফিওনার দিকে ছিল, যেন সে অপেক্ষা করছে ফিওনা কি করবে। থাইরেনিয়াস পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে বলল, আমাদের সময় বেশি নেই, ফিওনাকে স্পেসশিপে পৌঁছাতে হবে। প্রিন্স, আপনি যদি কিছু বলতে চান তবে এখানেই বলুন। ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে গড়িয়ে জল পড়ছিল। আলবিরা আর থাইরেনিয়াস একে অপরের দিকে তাকালো, যেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তারাও কিছু বলতে পারছে না। তুমি কি প্রস্তুত ফিওনা? থাইরেনিয়াস ভাঙা কণ্ঠে প্রশ্ন করলো। জেসপারের কথাগুলো যেন এক একটি তীরের মতো ফিওনার হৃদয়কে বিদ্ধ করছিল। সে স্থির চোখে জেসপারের মুখের দিকে তাকিয়েছিল, যেন সেই মুহূর্তে তার শেষ আশাটুকু নিভে গেল। আচ্ছা, আমি চলে যাব, ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু তার গলায় ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তবে একবার হামিং বার্ড বলে ডাকো। জেসপার থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্ত তার গভীর দৃষ্টি ফিওনার চোখে আটকে রইল। তার মনে যেন এক অদৃশ্য যুদ্ধ চলছিল, ভালোবাসার কাছে নিজেকে হারিয়ে ফেলার ভয় আর নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার জেদ। শেষ পর্যন্ত একটি গভীর নিঃশ্বাস ফেলে বলল, হামিংবার্ড পৃথিবীর সব থেকে ছোট পাখি, কিন্তু এটা ভেনাস, এখানে এমন কোনো পাখি নেই। এই কথা বলে জেসপার মুখ ঘুরিয়ে হনহন করে বেরিয়ে গেল, যেন তার কথার ভার নিজেও বহন করতে পারছে না। ফিওনা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। জেসপারের দৃশ্যটি তার চোখের সামনে ধোঁয়াশার মতো মিলিয়ে গেল। তার হৃদয় যেন মুহূর্তে এক বিশাল শূন্যতার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করলো। তার শ্বাস আটকে আসছিল। জেসপারকে শেষবারের মতো দেখার ব্যাকুলতায়
ভরা চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। অতঃপর ফিওনা নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। তার চেতনাহীন শরীর নিস্তব্ধ প্রাসাদের পাথরের মেঝেতে পড়ে রইল, কিন্তু তার মন তখনও জ্যাসপারের শেষ কথাগুলোর মধ্যে আটকে ছিল। সেই শীতল কথাগুলো যা তার ভালোবাসার সমস্ত আশা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল।